নিয়মের তোয়াক্কা না করে মিরপুরে মাঠে পতাকা উড়িয়ে অনুশীলন করল পাকিস্তান দল। ক্ষুব্ধ বাংলাদেশের সমর্থকরা, মন্তব্য নেই বিসিবির। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিতে আবারও আবেদন। তাকে দেখতে হাসপাতালে পরিবারের সদস্যরা। এখনো নিয়ন্ত্রণে আসেনি বিএনপি নেত্রীর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। বাংলাদেশের মানুষের ভাগ্য বদল সম্ভব, সেটি এখন প্রমাণিত। সংসদে প্রধানমন্ত্রী বললেন, এক দশকে বিশ্ব দরবারে দেশকে নিয়ে গেছে আওয়ামী লীগ। এবং চলে গেলেন ২১শে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। মিরপুরের প্রথম দিনের অনুশীলনেই বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। একাডেমি মাঠে তারা অনুশীলন করেছে নেটের চারিদিকে পতাকা উড়িয়ে। নিয়মানুযায়ী মাঠে অনুশীলনের অনুমতি দিয়েছে বিসিবি, কিন্তু মাঠে পতাকা ওড়ানোর অনুমতি তাদেরকে কে দিয়েছে এ প্রশ্ন সামনে চলে এসেছে। তবে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি কেউ। মাহবুব রিমনের রিপোর্ট। এটা লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি কিংবা ইসলামাবাদ নয়, বাংলাদেশের মিরপুর স্টেডিয়াম। ৭১-এ এখানেই নিরীহ বাঙালির ওপর গণহত্যায় মেতেছিল বর্বর ওই পাকহানাদার বাহিনী। সেই মিরপুরে ক্রিকেটের অনুশীলনে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে অনুমতি না নিয়েই উড়ল পাকিস্তানের পতাকা। গেল ২১ বছর ঘরের মাঠে আইসিসির সব দলকেই আতিথ্য দিয়েছে বাংলাদেশ। এমন দৃশ্য কখনো এর আগে কেউ দেখেনি। আইসিসির নিয়ম অনুসারে কোনো ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ চলাকালীন দুই দেশের পতাকা উড়বে স্টেডিয়াম ও সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবেই। তবে পাকিস্তানের ক্রিকেটারদের অনুশীলনেই এমন দৃশ্যের চক্ষু যেন চরক গাছ সবার। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এরকম একটি ঘটনা অবশ্যই শুভনীয় বিষয় নয়। পাকিস্তান এর আগে অনেকবার এসেছে আমাদের এখানে খেলতে, বাট কখনো এরকম দৃশ্য দেখা যায়নি। প্র্যাকটিসে তাদের দেশের পতাকা টাঙানো অত্যন্ত দৃষ্টিকটু বিষয়। এটি তাদের জাতীয়তা বোর্ড থেকে ঠিক হলেও আমাদের কাছে মোটেও ভালো লাগার বিষয় নয়। এটি পতাকাগুলো এমন স্থানে টানানো হয়েছে ক্যামেরার লেন্সে তা এড়িয়ে যাওয়ার উপায় নেই। তার মানে খুব সচেতনভাবেই করা হয়েছে কাজটি, যার পেছনে থাকতে পারে ভিন্ন কোনো উদ্দেশ্য। যদিও এ নিয়ে মন্তব্য করেনি কেউই, মন্তব্য আসেনি বিসিবির পক্ষ থেকেও। খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর নেই কোনো সুযোগ, তবে অতি উদারতার পরিণামও ডেকে আনে না ভালো কিছুই। ক্রিকেটীয় মোটিভের সুযোগে যেন ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের সুযোগ কেউ না পায়, সেটা দেখতে হবে দায়িত্বশীল সংস্থাকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মিরপুরে পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলনের সময় দেশটির পতাকা ওড়ানো নজিরবিহীন ঘটনা। এর আগে কখনো দ্বিপাক্ষিক সিরিজে পতাকা উড়িয়ে অনুশীলনের ঘটনা ঘটেনি, এমনটা জানিয়েছেন বিসিবির সাবেক পরিচালক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। এ ব্যাপারে বিসিবির দ্বিপাক্ষিক চুক্তিতে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন ঔদ্ধত্যপূর্ণ বলে মনে করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। ৩টি টি-20 এবং 2টি টেস্ট খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন বাংলাদেশে। অনুশীলনে দৃষ্টিকটুভাবেই চোখ আটকায় মিরপুরে অনুশীলন নেটে উড়ে পাকিস্তানের পতাকা। যেখানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে কোনো দল অনুশীলনের সময় কোনো দেশেরই পতাকা উড়েনি কখনো। এটাকে নজিরবিহীন বলছেন বিসিবির সাবেক পরিচালক। ওয়ার্ল্ড কাপের সময় তারা কিন্তু তাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েই কিন্তু তার প্র্যাকটিস করেছিল এবং সেটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে। এবং বিশেষ করে বাংলাদেশে তাদের পাকিস্তানের জাতীয় পতাকা উড়িয়ে প্র্যাকটিস করা, এটা কিন্তু আমাদের অনেকের সেন্টিমেন্টের একটা বিষয় আছে। পাকিস্তানি ন্যাশনাল ফ্ল্যাগ যাতে আমাদের দেশে এইভাবে স্টেডিয়ামগুলোতে উড়বে আর আমরা স্বাধীন দেশের মানুষ সেটা মেনে নিব, সেটা কিন্তু আমরা কেউ এটা আমরা কামনা করি না। এবং ভবিষ্যতে ক্রিকেট বোর্ড এই ব্যাপারে সতর্ক হবে বলে আমি মনে করি। পাকিস্তানের এমন আচরণ নতুন নয়। ১৯৮০ সালে বাংলাদেশে এসে লঙ্কা কাণ্ড ঘটিয়েছিল তারা। বাংলাদেশিদের কটাক্ষ করায় দর্শকদের হামলার কারণে বাতিল হয়েছিল চট্টগ্রামে ৩ দিনের ম্যাচ। চীনা ইউনিভার্সিটি থেকে ছাত্ররা এসে এটার বিরুদ্ধে বলতে লাগলো। এক পর্যায়ে আরও যারা দর্শক ছিল এটার সাথে সম্পৃক্ত হয়ে আলটিমেটলি এটা মাঠে ঢুকে গিয়ে আইন প্রক্রিয়া সংস্থা কিন্তু আমাদের প্রতিরোধ করতে পারে নাই। পাকিস্তানের স্বাভাবিক কারণেই আমাদের পাকিস্তানের বিরুদ্ধে আমাদের এটা বিরূপ ছিল। আমরাও দিন মিছিল করছি।
পতাকা উড়ানোর নিয়ম না মেনে বাংলাদেশের মাটিতে পাকিস্তান অনুশীলনে পতাকা উড়ানোকে অধ্যত্বপূর্ণ ঘটনা বলে মনে করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। পাকিস্তানিদের এই উদ্ধতের কারণও আছে। যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল জামাতে ইসলামী এবং তাদের সহযোগীরা এখনো আছে। তরুণদের মধ্যে তাদের একটা বিরাট প্রভাব আছে, পাকিস্তান প্রেম আছে। সুতরাং আমি মনে করি পাকিস্তানকে এ ব্যাপারে প্রশ্রয় করতে হবে, কৈফিয়ত চাইতে হবে এবং তাদের এই অধ্যত্বের জন্য বাংলাদেশের কাছে অবশ্যই তাদেরকে ক্ষমা চাইতে হবে, না হলে তাদের ক্রিকেট টিমের এদেশে খেলবার কোনো দরকার নেই। সংশ্লিষ্টদের পরামর্শ এ বিষয়ে পাকিস্তান দলের কাছে বিসিবির ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি কঠোর অবস্থান নেয়া। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য বদল সম্ভব, সেটি এখন প্রমাণিত। একাদশ জাতীয় সংসদের 15তম অধিবেশনে সরকার প্রধান বলেন, এক দশকে দেশকে বিশ্ব দরবারে নিয়ে গেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোতে পুরস্কার প্রবর্তন করায় জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী একথা বলেন। আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে। সুবর্ণ জয়ন্তী উদযাপনকালীন সময়ে এই পুরস্কারটি নিঃসন্দেহে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত সম্মানজনক। স্বাধীনতার সুফল যেন বাংলাদেশের মানুষের ঘরে না পৌঁছায়, ওই বিজয় যেন ব্যর্থ হয়, এটাই বোধহয় প্রচেষ্টা ছিল, যেটা আমরা দেখেছি 21টা বছর কিন্তু সেইভাবে এই দেশ পরিচালনা করা হয়েছে। নইলে বাংলাদেশের মানুষের যে উন্নতি করা যায় সেটা তো আমরা আজকে প্রমাণ করেছি। আমাদের সবসময় উদ্যোগ রয়েছে, যেটা জাতির পিতা আমাদের সংবিধান দিয়েছেন, যার মূলনীতি দিয়েছেন, পাশাপাশি মানুষের মৌলিক অধিকারগুলির কথাও বলেছেন। বাংলার ভূমিহীন মানুষ তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া, চিকিৎসা সেবা মানুষের দৌড়ে পৌঁছে দেওয়া, শিক্ষার ব্যবস্থা করা, সুন্দর করে জীবনগুলি গড়ে তোলা। বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে, বাংলাদেশ ক্ষুধামুক্ত, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হবে, এটাই আমাদের আশা। আসছে জাতীয় নির্বাচন গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীর একটি হোটেলে ইউরোপের এই জোটটির ঢাকায় নবনিযুক্ত দূত ও ডেলিগেশন প্রধান চার্লস হুইটলি একথা বলেন। তাদের মতে বাংলাদেশ এখন আন্তর্জাতিক মহলের গুরুত্বপূর্ণ অংশীদার, তাই এখানকার নির্বাচন সহ সার্বিক পরিস্থিতির উপর নজর রাখবেন তারা। নির্বাচন যেহেতু কোনো সাধারণ অনুষ্ঠান নয়, তাই দীর্ঘ সময় ধরে একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হওয়াটা জরুরি। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বস্তিতে করোনার টিকাদান কর্মসূচি। রাজধানীর কড়াইল বস্তির মাধ্যমে শুরু হবে বিশেষ এ কার্যক্রম। এছাড়া চলতি সপ্তাহেই দেশের 23 জেলায় শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। দেশের সব শ্রেণীর মানুষের কোভিড টিকা নিশ্চিতে নিয়মিত টিকাদান কার্যক্রমের বিস্তার এখন কমিউনিটি ক্লিনিক পর্যায়ে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীকে টিকা দিতে এ পর্যন্ত হয়ে গেল 2 দফা বিশেষ ক্যাম্পেইন, আর শিক্ষার্থীদের জন্য নেওয়া হয় আলাদা কর্মসূচি। সুবিধাবঞ্চিত মানুষকে টিকার আওতায় আনতে এবার সরকারের পরিকল্পনায় বস্তিভিত্তিক কর্মসূচি। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, মঙ্গলবার কড়াইল বস্তির বাসিন্দাদের টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশেষ এই কার্যক্রম। আগে থেকে নিবন্ধিত না হলেও স্পট নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন নিতে পারবেন তারা। ধাপে ধাপে এই কার্যক্রমের আওতায় আসবে দেশের সব বস্তি। প্রাথমিকভাবে সিনোফার্মের টিকা দেওয়ার পরিকল্পনা স্বাস্থ্য বিভাগের। যেখানে নিবন্ধন করা নাই সেখানে বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়েও ভ্যাকসিন আমরা দিয়ে যাচ্ছি এবং নিবন্ধনটা আমরা পরেও করে নিব, কিন্তু অন স্পটেও হবে। মন্ত্রী জানান, জানুয়ারির মধ্যে দেশের 60 থেকে 70% মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। তবে উন্নত অনেক দেশ বুস্টার ডোজ কার্যক্রম শুরু করলেও এখনই সে পথে হাঁটছে না বাংলাদেশ। WHO ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বুস্টার ডোজ এখনো দেওয়ার কোনো নির্দেশনা দেয় নাই। যখন দেশের ম্যাক্সিমাম লোক মোটামুটি কাভার হয়ে যাবে, ভ্যাকসিনের আওতায় চলে আসবে, তখন আমরা এটা চিন্তা করব। এখন আমরা চিন্তায় আসতেছি যে যারা ভালনারেবল পপুলেশন, যাদের অনেক বয়স হয়েছে, এই বিষয়ে তাদেরকে আমরা কি করতে পারি। স্বাস্থ্য বিভাগ বলছে, চলতি সপ্তাহেই শিক্ষার্থীদের ফাইজারের টিকা কার্যক্রমের আওতায় আসবে 23 জেলা। পরের ধাপে পরিকল্পনায় আছে আরও 24 জেলাকে এই কর্মসূচিতে যুক্ত করার। পর্যায়ক্রমে সব জেলাতেই শুরু হবে ফাইজারের টিকাদান। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল।
একটি জাহাজকে পর্যটক পরিবহনের পাশাপাশি চলাচলের অনুমতি দিয়েছে প্রশাসন। এদিকে জাহাজ চলাচল শুরুর খবরে ট্যুর অপারেটর ও পর্যটকরা ভিড় করছেন টিকিট কাউন্টারে। আগামী কয়েকদিনে আরও 5টি পর্যটকবাহী জাহাজ চলাচল করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগর উত্তাল হওয়ার পাশাপাশি ঝড়ের আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে চলতি বছরের 31 মার্চ থেকে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। ওই সময় এই রুটে 7টি জাহাজ চলাচল করেছিল। এরই মধ্যে 26শে মে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে সেন্ট মার্টিনে পর্যটক উঠানামার জেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছর অক্টোবর মাসে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়, কিন্তু এবার জেটি সংস্কারের কারণে তা দেরিতে শুরু হচ্ছে। প্রথম দিন হিসাবে মঙ্গলবার একটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে প্রশাসন। এখন আমরা খুবই হ্যাপি যে সেন্ট মার্টিন আমরা যেতে পারবো। আমরা ভাবছিলাম যেতেই পারবো না, জাস্ট ফাইনালি যেতে পারছি। এদিকে করোনা পরিস্থিতি ও নানা সমস্যায় জাহাজ চলাচল বন্ধ থাকায় লোকসানে পড়তে হয় ট্যুর অপারেটরদের। প্রশাসন জাহাজ চলাচলের অনুমতি দেয়, তারাও দারুণ খুশি। শিপ চালু হচ্ছে, আশা করি আমাদের এই যে ক্ষতি হয়েছে সেটা উঠিয়ে আসবে। সবার মাঝে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে। জেলা প্রশাসন বলছে নিরাপত্তা নিশ্চিত করেই ধারাবাহিকভাবে সব জাহাজকে পর্যটক পরিবহনের অনুমতি দেওয়া হবে। সিকিউরিটি সেফটি আগে নিশ্চিত করেই মূলত একটা করে ছাড়া হচ্ছে, এগুলি দেখবার জন্য, অবজারভেশন নেওয়ার জন্য। জাহাজ চলাচলের খবরে সেন্ট মার্টিন দ্বীপের 10,500 বাসিন্দার মুখে হাসি ফুটেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আর ইংরেজি নববর্ষকে সামনে রেখে বর্ণিল আলো সেজেছে গোটা সুইডেন। এবছর করোনা বিধিনিষেধ শিথিল থাকায় আলোকসজ্জার পাশাপাশি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে দেশটিতে। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনে মোট জনসংখ্যার প্রায় 70 ভাগই খ্রিস্ট ধর্মাবলম্বী। সাধারণত দেশটিতে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে উৎসবের আমেজ শুরু হয় নভেম্বর থেকেই। গেল বছর নানা রঙের বাহারি আলোকসজ্জায় সুসজ্জিত ছিল দেশটির রাজধানী স্টকহোম সহ অন্যান্য শহরের রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে করোনা বিধিনিষেধের কারণে অনেকটাই ভাটা পড়েছিল সেই আমেজ। এবছর জনসাধারণের চলাচলে খুব বেশি বিধিনিষেধ না থাকায় গোটা সুইডেন ফিরেছে তার চিরচেনা রূপে। সুইডেনে মোটামুটি অনেক বেশি লাইটিং করা হয়েছে, দেখে বোঝার উপায় নেই যে এখানে রাত কখন আর দিন কখন। খুবই সাজানো গোছানো হয়েছে, স্পেশালি ক্রিসমাস উপলক্ষে। করোনার সেই ভয়টা আমাদের মধ্যে এখন আর সেইভাবে কাজ করছে না, যার কারণে একটু স্বস্তি এবং এজন্যই ফ্যামিলি নিয়ে বের হওয়া। সুইডেনে এরই মধ্যে শুরু হয়েছে 65 বছরের বেশি বয়সী নাগরিকদের তৃতীয় ডোজ টিকা প্রদান। ধাপে ধাপে বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকেই স্বাভাবিক হচ্ছে সুইডেনের জনজীবন। তবে নতুন করে ইউরোপে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সতর্ক সুইডেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। 2024 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। আইসিসি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে সঙ্গে নিয়ে যৌথভাবে বিশ্ব ক্রিকেটের বড় এ আসর আয়োজন করতে যাচ্ছে দেশটি। মঙ্গলবার আইসিসির পরবর্তী বোর্ড সভায় টি-20 ও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশের পাশাপাশি আইসিসির অন্যান্য টুর্নামেন্টের আয়োজক দেশ নিয়ে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শেষ হলো টি-20 বিশ্বকাপের এবারের আসর। অষ্টম আসরের আয়োজক অস্ট্রেলিয়া হলেও নবম আসরের আয়োজক চূড়ান্ত করতে শীঘ্রই সিদ্ধান্ত নেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। 2024 টি-20 বিশ্বকাপে 20টি দল অংশ নেবে, এ তথ্য বেশ আগেই নিশ্চিত করেছিল আইসিসি। 20 দলের এই টুর্নামেন্টের জন্য যৌথভাবে আবেদন করে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। গণমাধ্যম বলছে, ক্রিকেটের বিশ্বায়ন শুরুর এই টুর্নামেন্ট আয়োজনে ভিন্ন পথে হাঁটছে আইসিসি, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নিতে আগ্রহী বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আর তাই তাদেরকেই বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিতে যাচ্ছে আইসিসি। 2019 সালের শুরুতে ওয়ানডে স্ট্যাটাস পায় যুক্তরাষ্ট্র। সে বছরই স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের স্বাদও পায় তারা। 2028 সালে লস অ্যাঞ্জেলেসে বসবে গ্রীষ্মকালীন অলিম্পিক। আর অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বেশ জোরেশোরেই কাজ করছে আইসিসি। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
1994 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করে যুক্তরাষ্ট্র যে সাফল্য দেখিয়েছে, সেই সাফল্যে চোখ রেখে ক্রিকেট বিশ্বকাপের আয়োজনের স্বপ্ন বুনছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। লস্কর আল মামুন, এলমন্টি ক্রিকেট গ্রাউন্ড, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আর্চারির খবর। 22তম এশিয়ান আর্চারির মূল পর্বে পুরুষ ও নারী এককে রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে প্রথম দিনই বাদ পড়লেন বাংলাদেশের আর্চাররা। পুরুষ এককে রিকার্ভে স্বদেশী রুবেলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ যান দেশ সেরা আর্চার রোমান সানা। নারীদের রিকার্ভ এককে প্রি কোয়ার্টারে ভারতের অঙ্কিতাকে হারানো দিয়া সিদ্দিকি কোয়ার্টারে বিদায় নেন। পুরো আসরেই রয়েছে দক্ষিণ কোরিয়ার আর্চারদের দাপট। বাছাই পর্ব শেষে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে মূল পর্বের লড়াই। আর্মি স্টেডিয়ামে কুয়াশা আর গুড়ি বৃষ্টি বাধা সৃষ্টি করতে পারেনি। সকালে পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডে স্বদেশী রুবেলের মুখোমুখি রোমান সানা, কিন্তু যে রিকার্ভে সেরা রোমান সেটাতেই রুবেলের কাছে 6-4 সেটে হেরে যান। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন দেশ সেরা আর্চার। রুবেল অত্যন্ত ভালো মেরে দিয়েছে। আপনি যদি স্কোর কম্পেয়ার করেন অন্য যারা ম্যাচ খেলেছে, তো রুবেলের সাথে না পড়ে যদি অন্য কারোর সাথে পড়তো তো আমি নির্দ্বিধায় জিতে দিতাম। কোয়ার্টার ফাইনালে রুবেলের প্রতিপক্ষ ছিলেন 2016 রিও অলিম্পিকের স্বর্ণজয়ী দক্ষিণ কোরিয়ান লি সিউ ইয়ং। আর শেষ 8-এর লড়াইয়ে হেরে পুরুষ একক রিকার্ভে বাদ পড়ে বাংলাদেশ। এই নিয়ে 3বার লিয়ের কাছে হারলেন রুবেল। টিমে মেডেল পাওয়ার চিন্তা ভাবনায় আছি, আমরা একটা ভালো রেজাল্ট করবো। আমাদের টিমটা অনেক হার্ডে আছে, স্কোরও আমরা অনেক আগে আছি, ইনশাল্লাহ কিছু একটা করবো।